বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ আহমেদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান বিভাগে এবং বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে তাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এই অধ্যায়ের অঙ্ক করার বা অঙ্কটিকে প্র্যাকটিস করার জন্য বা আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে এর আগেও আমি তোমাদের ক্লাস নিয়েছি। প্রথম ক্লাস এই নিয়মাবলীগুলো দিয়েছি, কিভাবে এই অঙ্কগুলো করতে হয় খুব সুন্দর করে আমি সেই নিয়মাবলীগুলো দিয়েছিলাম। আশা করি তোমরা সেটা দেখে সেই নিয়মাবলীগুলো মুখস্থ বা তোমাদের নলেজে নিয়েছো। আজকে সেই দিকে আর যাব না। আজকে জাস্ট একটা কী করব, আমরা অঙ্ক করব। তো সেই অঙ্কটাকে অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে কী করতে হবে, দেখতে হবে। তো এখানে একটা কথা বলে নেই তার আগে, সেটা হচ্ছে যে এই পদ্ধতিতে দুটি আয় বিবরণী তৈরি করতে হয় এবং একটা মিলকরণ বিবরণী তৈরি করতে হয়। এখানে যে দুটি আয় বিবরণী তৈরি করতে হয়, একটি আয় বিবরণী তৈরি করতে হয় ভেরিয়েবল কস্টিংয়ে, আরেকটি করতে হয় অ্যাবজর্পশন কস্টিংয়ে। আসলে ভেরিয়েবল কস্টিংটা কি, অ্যাবজর্পশন কস্টিংটা কি, সেটা আমি একটু পরে বলবো। অঙ্কটা শুরু করি, তার মধ্যে বলে দিব। দ্য ফলোয়িং অ্যামাউন্ট account titles are available from the books of Sushmita Company for the year ended December 31st, 2014. নিচের তথ্যগুলো দেয়া আছে সুস্মিতা লিমিটেডের 31শে ডিসেম্বর 2000 কত সালে, 14 সালে 31শে ডিসেম্বরে। এখন আমরা পরে দেখি বলছে কি, এখানে সেলস বিক্রি করেছে সে কত কিলোগ্রাম, 1.5 লক্ষ কিলোগ্রাম বিক্রি করেছে। এখানে একটু আমরা খেয়াল করি, সে 1.5 লক্ষ কেজি বিক্রি করেছে। আমাদের এখানে ফিনিশড গুডস ইনভেন্টরি জানুয়ারির 1 তারিখ 2014 সাল, বছরের শুরুতে আমাদের কিন্তু মজুদ ছিল কত কেজি, 2400 কেজি। আমরা একটু খেয়াল করি, আমাদের বছরের শুরুতে মজুদ ছিল কত কেজি, 1400 কেজি। এই যে 2400 কেজি বছরের শুরুতে মজুদ ছিল। আচ্ছা, এরপরে আবার বিক্রি করেছে কত কেজি, দেখা যাচ্ছে 1.5 লক্ষ কেজি। দেখো এখানে বিক্রি করেছে, উপরে বলেছে 1.5 লক্ষ কেজি। তাহলে আবার এখানে তারপরে ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31, 2014, এখানে মোট কত কেজি আছে, 34,000 বা 34,000 কেজি। এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে বছরের শুরুতে মজুদ ছিল 24,000 কেজি আর আমাদের বিক্রি করে দিল কত কেজি, 1.5 লক্ষ কেজি। তারপরেও আমাদের সমাপনী মজুদ থাকলো এখানে কত কেজি, থাকলো হচ্ছে 34,000 কেজি। হাউ ইট পসিবল? অবশ্যই এই বছরে আমাদের কিছু পণ্য কি হয়েছে, উৎপাদন হয়েছে, তাছাড়া কিন্তু সেটা সম্ভব নয়। সুতরাং আমাদের কত কেজি পণ্য উৎপাদন হয়েছে এই বিষয়টা এখানে কি করা নেই, স্পষ্ট করে দেওয়া নেই, কিন্তু এটাকে লুকানো আছে। এই অঙ্ক করতে গেলে আমরা অঙ্কটাকে পড়ব সর্বপ্রথমে, পড়ার পরে আমরা দেখব যে এই অঙ্কের মধ্যে সেলস ইউনিট, ওপেনিং ফিনিশ গুডস ইনভেন্টরি, ক্লোজিং ফিনিশ গুডস ইনভেন্টরি এবং কস্ট অফ এবং প্রোডাকশান ইউনিট, এই কয়েকটা 4টা ইউনিটের মধ্যে কোন ইউনিটটি দেয়া নাই। যদি কোনো ইউনিট দেয়া না থাকে এবং সেটা যদি বের করা পসিবল হয়, তাহলে অবশ্যই আমাদের সেটিকে কী করে নিতে হবে, বের করে নিতে হবে। অর্থাৎ আমরা এতটুকু পড়ে বুঝতে পারলাম যে আমাদের এখান থেকে কি বের করে নিতে হবে, প্রোডাকশান ইউনিট কতগুলো সেটা বের করে নিতে হবে। এরপরে বলেছে সেলস প্রাইস পার ইউনিট টাকা 20, অর্থাৎ এখানে যে সে 1.5 লক্ষ ইউনিট পণ্য বিক্রি করেছে, এই 1.5 লক্ষ ইউনিট প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত টাকা করে, তার 20 টাকা করে এখানে আছে। এখন বলেছে দেখো এরপরে ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে বলেছে ভেরিয়েবল কস্ট পার কেজি অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদন করতে গেলে যে পরিবর্তনশীল ব্যয় লাগে, উৎপাদন এর পরিবর্তনশীল ব্যয় প্রতি কেজিতে লাগছে কয় টাকা করে, 8 টাকা করে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে বলেছে স্থায়ী উপরি ব্যয় যেটা, সেটা লাগছে কত, টোটাল টাকা দেওয়া আছে এখানে 1,60,000। আর এখানে একটা কথা বলেছে যে নর্মাল প্রোডাকশন ক্যাপাসিটি কতগুলো, এখানে দেখা যাচ্ছে 1,60,000 কেজি। তাহলে এই 1,60,000 কেজির জন্য ফিক্সড কস্ট আমাদের লেগেছে কত টাকার, 1,60,000। তাহলে ইউনিট প্রতি ফিক্সড কস্ট কত লেগেছে, 1,60,000 টাকাকে নর্মাল ক্যাপাসিটি দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে পার ইউনিট সম্ভবত 1 টাকা করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড লেগেছে। এই যে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা নিয়েই আমাদের এই অঙ্কের মূল বিষয়। অর্থাৎ এখানে একটা পদ্ধতি আছে ভেরিয়েবল কস্ট, যেটা পদ্ধতি ইনকাম স্টেটমেন্ট নির্ণয়ের সময়, এই ভেরিয়েবল কস্ট পদ্ধতিতে
ভেরিয়েবল পদ্ধতিতে বা ভেরিয়েবল কস্টিং পদ্ধতিতে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের সময় বা অঙ্কের কস্ট অফ প্রোডাকশন নির্ণয়ের সময় এই কস্ট অফ প্রোডাকশন নির্ণয়ের সময় শুধুমাত্র ভেরিয়েবল কস্টগুলোকে নেওয়া হয়, অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে কী করা হয় না, নেওয়া হয় না। কিন্তু যখন আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে করব তখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে নির্ণয় নেব এবং এই ক্ষেত্রে ভেরিয়েবলটাকেও কী করব, নিয়ে নেব। এখানে নর্মাল ক্যাপাসিটি বা স্বাভাবিক ক্ষমতা, স্বাভাবিক ক্ষমতা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? স্বাভাবিক ক্ষমতা বলতেই বোঝানো হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের যে ক্ষমতাটুকু আছে, শুধু মানুষের না, একটা ট্রাকের নর্মাল ক্যাপাসিটি আছে, কিন্তু একটা পরিবহনের তার ওজন বহন করার একটা নর্মাল ক্যাপাসিটি আছে। আমি একজন মানুষ, আমার একটা কাজের একটা নর্মাল ক্যাপাসিটি আছে। যদি তার চেয়ে বেশি কাজ কখনো করি তাহলে সেটা কি হবে, ওভার কাজ করা হয়ে যাবে। যদি কম করি সেটা কম করা হবে। ঠিক একইভাবে কেউ যদি তার নর্মাল ক্যাপাসিটির চেয়ে বেশি কাজ করে তাহলে সেটা হবে ওভার, আর কেউ যদি নর্মাল ক্যাপাসিটির চেয়ে কম কাজ করে সেটা হবে কি, আন্ডার। উৎপাদনের ক্ষেত্রেও একটা কারখানার কি থাকে, একটা নির্দিষ্ট মাত্রায় উৎপাদন করা হয়ে থাকে। যদি এই নির্দিষ্ট মাত্রার উৎপাদন ক্ষমতা থাকে, যদি এই উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি উৎপাদন হয় তাহলে সেটা বলা হবে কি, যে ওভার প্রোডাকশন। আর যদি তার চেয়ে কম উৎপাদন হয় তাহলে কি বলা হবে, আন্ডার প্রোডাকশন। এই ওভার এবং আন্ডার প্রোডাকশন বের করার ক্ষেত্রে এই নর্মাল ক্যাপাসিটিটার কি আছে, দরকার আছে। তাছাড়া এই যে পার ইউনিট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বের করার ক্ষেত্রেও নর্মাল প্রোডাকশনের দরকার আছে। এরপরে বলেছে কি এখানে, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, বাজারজাতকরণ এবং প্রশাসনিক খরচ কত টাকা সেটাও এখানে কি করেছে, এখানে বলে দিয়েছে। আচ্ছা, সেখানে কিভাবে বলেছে, ভেরিয়েবল কস্ট হবে 1 কেজি সেল, অর্থাৎ যে কয় কেজি সেল হবে প্রতি কেজি মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য ব্যয় হবে কয় টাকা করে, 1 টাকা করে। এরপরে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস টাকা কত, 3 লাখ। এখানে যে ফিক্সড কস্টটা হবে এটা হবে কত টাকা, 3 লাখ টাকা। এই ফিক্সডটা তো ফিক্সড, এটা বাড়বেও না কমবেও না। এখানে বলছে স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইজ ইউজড, স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেমটা ব্যবহার করা হয় এই প্রতিষ্ঠানে বর্তমানে করছে। কিন্তু তোমাকে এসে নিচে যেটা করতে বলেছে, রিকোয়ার্ড করণীয় ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2000 আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডিরেক্ট কস্টিং। তোমাকে আয় বিবরণী তৈরি করতে বলেছে। একটা হচ্ছে কোন পদ্ধতিতে, অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী, আরেকটা যেটা করতে বলেছে সেটা হচ্ছে কোন পদ্ধতিতে, সেটা হচ্ছে ডিরেক্ট কস্টিং অনুযায়ী। তাহলে এখানে দুটো পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট আমাদের কি করতে হচ্ছে, এরপর আমরা যেটা করব, এই যে 2 নম্বরে বলেছে ইনকাম স্টেটমেন্ট একটা বিবরণী শোয়িং দ্য ডিফারেন্স ইন নেট অপারেটিং ইনকাম আন্ডার দ্য 2 মেথডস। এই দুটা মেথড বা দুটা পদ্ধতির পার্থক্যটা দেখিয়ে একটা বিবরণী করতে হবে, অর্থাৎ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে বা মিলকরণ বিবরণী। এক্ষেত্রে দেখা যাবে যে উপরে যখন আমরা অ্যাবজর্পশন এবং ডিরেক্ট কস্টিং অনুযায়ী অঙ্কটা করব, এক্ষেত্রে মুনাফার 2 পদ্ধতিতে 2 রকম হবে। এই মুনাফা 2 পদ্ধতিতে 2 রকম হলো, এইটা কারণ দেখিয়ে যে কেন আসলো, সমাপনী মজুতের মূল্যের কারণে মূলত হবে, সেটাকে আমরা কি করব, একটা মিলকরণ বিবরণী তৈরি করে দিব। আচ্ছা, তো বন্ধুরা আমরা যখন এই করণীয় 1-এ যেটা প্রথমে ইনকাম করতে হবে একবার অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী, আবার করতে হবে কোন পদ্ধতি অনুযায়ী, ডিরেক্ট কস্টিং অনুযায়ী। এই অঙ্কটা করার আগে, অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট করার আগে আমরা যদি কয়েকটা খসড়া বা ওয়ার্কিংস আমরা করে নিই তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে পরবর্তীতে অঙ্কগুলো করতে। এবং আমি যে অঙ্কগুলো করাবো প্রত্যেকটাতেই আগে এইভাবে কি করে নিব, ওয়ার্কিংস করে নিব। তো যদি আমরা ওয়ার্কিংসটা করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কি কি ওয়ার্কিংস করে নিতে হবে, সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে পার ইউনিট প্রোডাকশন কস্ট বের করে নিব অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং অনুযায়ী। তার পরবর্তীতে 2 নম্বরে যেটা করে নিব সেটা হচ্ছে যে অঙ্কের মধ্যে যদি সেলস ইউনিট অথবা ওপেনিং ফিনিশড গুডস অথবা ক্লোজিং ফিনিশড গুডস এবং কস্ট অফ প্রোডাকশন, এই 4টার মধ্যে যেটা দেওয়া থাকবে না সেটা বের করে নিব। তার পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানে আমরা দেখব যে নর্মাল ক্যাপাসিটির চেয়ে কম উৎপাদন হয়েছে না বেশি উৎপাদন হয়েছে। যদি কম উৎপাদন হয় তাহলে আন্ডার প্রোডাকশন বের করে নিব, আর যদি বেশি উৎপাদন হয়ে থাকে তাহলে কি করব, ওভার প্রোডাকশন যেটা সেটা বের করে নিয়ে নিব। তার পরবর্তীতে আমরা যেটা করব সেটা এই 3টাই মনে হয়, হ্যাঁ এই 3টা মোটামুটিভাবে যদি আমরা খসড়া করি তারপরে আমরা অঙ্ক যেতে পারবো। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে দেখো এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আছে উৎপাদনের ক্ষেত্রে 8 টাকা, আর টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে কত টাকা, 1,60,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে আগে পার ইউনিট ভেরিয়েবল কস্ট যেটা সেটাকে কি করে নিব, বের করে নিব। তো ঠিক আছে, আমরা অঙ্ক করার আগে শুরু করলাম ওয়ার্কিংস নাম্বার 1।
এখানে লিখব ক্যালকুলেশন অফ পার ইউনিট প্রোডাকশন কস্ট, ক্যালকুলেশন অফ পার ইউনিট প্রোডাকশন কস্ট। প্রথমে আমরা লিখব ভেরিয়েবল কস্টিং, ঠিক আছে, আমার ছবিটাকে একটু উপরে নিয়ে যায় দিই, এবং তারপরে এখানে লিখব অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। তো এই যে আমাদের ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই যে ভেরিয়েবল কস্ট পার কেজি 8 টাকা দেয়া আছে, তাহলে আমরা এখানে লিখি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট 8 টাকা পার কেজি, এটা দুই পদ্ধতিতেই যাবে। এরপরে এখানে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টোটাল আছে, আর কতগুলো ক্যাপাসিটি আছে 1,60,000 কেজি। এটার সূত্র হলো পার ইউনিট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বের করার টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই নর্মাল ক্যাপাসিটি। তাহলে এখানে আমরা লিখব ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 ভাগ 1,60,000। আমরা যদি ভাগ দেই, তো প্রথমটা তো আমরা লিখেছি ভেরিয়েবল কস্টিং, তাহলে ভেরিয়েবলের মধ্যে কোনো ফিক্সড কস্ট আসবে না, এইটা আসবে অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে। তাহলে এখানে হলো 9 টাকা এবং এখানে হলো 8 টাকা করে। ভেরিয়েবল কস্টিং অনুযায়ী প্রোডাকশন কস্ট কত টাকা করে? 8 টাকা, আর ওখানে হলো 9 টাকা। এরপরে আমরা 2 নম্বরে এখানেই দেখো এই জায়গা থেকে আমরা বের করে নিব কি, অঙ্কটার মধ্যে প্রোডাকশন ইউনিট কত সেটা দেয়া নাই, তাহলে সেটাকে আমরা বের করে নিই। নাম্বার 2 প্রোডাকশন ইউনিট, তো প্রোডাকশন ইউনিট সমান আমরা কি করতে পারি, সেলস ইউনিট, এটা একটা সূত্র, সেলস ইউনিট প্লাস ক্লোজিং স্টক ইন ইউনিট, ক্লোজিং স্টক ইন ইউনিট মাইনাস ওপেনিং স্টক ইন ইউনিট। তাহলে আমাদের এই অঙ্কে সেলস ইউনিট কতগুলো ছিল? 1.5 লক্ষ, আর ক্লোজিং হলো 34,000। ঠিক আছে, আমরা লিখি 1.5 লক্ষ প্লাস 34,000 মাইনাস 24,000। ইউনিট বলতে এখানে কেজিকে বোঝানো হয়েছে, আসলে কেজি লিখলে ভালো হতো। 24,000। তাহলে আমাদের এখানে এটাকে যোগ এবং বিয়োগ করে কত আসছে সেটা একটু আমরা এখন লেখার চেষ্টা করি। যেটা হবে 1,50,000 প্লাস 34,000 মাইনাস 1,60,000 ইউনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বছরে উৎপাদন হয়েছে কত ইউনিট? 1,60,000 ইউনিট। এখন আমাদেরকে দেখতে হবে যে আন্ডার প্রোডাকশন হয়েছে না ওভার প্রোডাকশন হয়েছে। আমাদের দেখো নর্মাল ক্যাপাসিটি ছিল কত? 1,60,000 কেজি। এখানে আমাদের উৎপাদনও কত হয়েছে? 1,60,000 কেজি। সুতরাং এখানে আন্ডার অবলিক ওভার প্রোডাকশন নাই। তারপরেও যদি লেখার খুব ইচ্ছা জাগে, এখানে 3 নাম্বার ওয়ার্কিংস দিয়ে এভাবে লিখে দেওয়া যেতে পারে যে আন্ডার অবলিক ওভার প্রোডাকশন, আন্ডার অবলিক ওভার
প্রোডাকশন। প্রথমে আমরা লিখব অ্যাকচুয়াল প্রোডাকশন। আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন কত হয়েছে? 1,60,000 কেজি লিখে দেই বা ইউনিট। আর আমাদের নরমাল ক্যাপাসিটি, নরমাল ক্যাপাসিটিও আমরা দেখলাম কত? 1,60,000 কেজি। অর্থাৎ এখানে আন্ডারও নাই, ওভারও নাই, এটা কিন্তু বিয়োগ করতে হবে। হ্যাঁ, এখানে লেস আমরা যদি লিখি তাহলে ভালো হয়। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম খসড়া করে ওয়ার্কিংস করে, 1 নম্বরে পেলাম হচ্ছে কি পার ইউনিট প্রোডাকশান, তারপরে পেলাম হচ্ছে প্রোডাকশান ইন ইউনিট, তারপরে পেলাম এখানে আন্ডার অবলিক ওভার প্রোডাকশান। এরপর আমরা আপাতত আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করব? সরাসরি ইনকাম স্টেটমেন্ট করব। কোন পদ্ধতিতে? এই যে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এই ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং করার জন্য একটা কিন্তু আমাদের কি আছে? ছক আছে, বা ওই ছক অনুযায়ী আমরা কি করব? অঙ্কটাকে করব। আমরা এখানে ছকটা করে নিয়েছি এবং এখানে নাম লিখব সুস্মিতা কোম্পানি। সুস্মিতা কোম্পানি। তারপরে লিখব ইনকাম স্টেটমেন্ট আন্ডার, এটা হলো রেকর্ড নাম্বার 1, অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য পিরিয়ড এন্ডেড, তারিখ কত সেটা লিখে দেই, ফর দ্য পিরিয়ড ended 31st ডিসেম্বর 2000, পার্টিকুলার্স এখানে লিখব টাকা, তারপরে লিখব টাকা। এই অঙ্ক করতে গেলে সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে সেলস বসাতে হবে। এখানে দেখো সেলস আছে আমাদের কত? এই যে 1.5 লক্ষ কিলোগ্রাম এবং সেলসের টাকা 20 টাকা করে। তাহলে আমরা এখানে লিখব সেলস 1.5 লক্ষ ইন্টু, এটা হলো প্রথমে আয়, এটা বসালাম, বসালে আসবে 3 লক্ষ টাকা। এইখান থেকে আমরা বাদ দিব লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে সর্বপ্রথমে আমাদের যেটা বের করতে হবে ওপেনিং ইনভেন্টরি, এটাই আমাদের নিয়ম, আমরা জানি। ওপেনিং স্টক বা ইনভেন্টরি, আমাদের দেখতে পাচ্ছি যে এখানে ওপেনিং ইনভেন্টরি আছে 24,000 কেজি। আর এই পদ্ধতির ক্ষেত্রে আমাদের পার ইউনিট কস্ট বের করেছি কয় টাকা? 9 টাকা করে। তাহলে এই 24,000 গুণন 9, তাহলে আমাদের আসবে হচ্ছে 2,16,000 টাকা। অ্যাড প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট আমাদের কত ইউনিট উৎপাদন হয়েছে? 1,60,000। এই পদ্ধতির ক্ষেত্রে 9 টাকা করে আসলে আমাদের আসবে 14,40,000 টাকা। আমরা যদি এটাকে যোগ করি তাহলে আসবে হলো 16,56,000 টাকা। 16,56,000 টাকা। এটার নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস।
এখন এখান থেকে আমাদের বাদ দিতে হয় লেস ক্লোজিং স্টক। এই ক্লোজিং স্টক আমাদের আছে 34,000 কেজি, এটা 9 টাকা করে। আমরা যদি বাদ দিই তাহলে 3,06,000 টাকা আসবে, 3,06,000। এটা বাদ দিলে আমাদের যেটা আসবে 13,50,000। এটা আসলে হয় কস্ট অফ গুডস সোল্ড ফর স্ট্যান্ডার্ড, এবং এর সাথে প্রয়োজনীয় হ্রাস বৃদ্ধি থাকলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের এবং ভেরিয়েবল ওভারহেডের যোগ বিয়োগ করে সেটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। কিন্তু যেহেতু এগুলো নাই, তাই এটাকেই সরাসরি আমরা বলে দিব কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। এখন আমরা যদি এটাকে বাদ দেই, আমরা বাদ দিলে যেটা পাবো সেটা হবে হলো আমাদের মনে হয় এখানে আরো একটা শূন্য হবে, 30 লক্ষ থেকে 13,50,000 যদি আমরা বাদ দেই নাকি, আসলে দেখি এখানে একটু যোগ বিয়োগে ভুল হয়েছে কিনা। না, আমাদের যোগ বিয়োগ ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এই 30 লক্ষ হবে, এটা ওখান থেকে যদি 13,50,000 বাদ দেই তাহলে থাকে এখানে 16,50,000, যেটার নাম হবে গ্রস প্রফিট, মানে মোট মুনাফা। এইখান থেকে আমাদের বাদ দিতে হয় সূত্রে যেটা আছে সকে লেস, আমাদের বাদ যাবে হলো ভেরিয়েবল অ্যান্ড মার্কেটিং, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অথবা মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাদ যাবে। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস সেটা বাদ যাবে। এখানে দেখো আমাদের ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 1 টাকা করে আছে পার ইউনিট অফ সেল। তাহলে এইখানে আমরা লিখব ভেরিয়েবল, বলে দিয়েছে যে কয় ইউনিট বিক্রি হবে 1 টাকা করে। আমরা দেখলাম উপরে আমাদের বিক্রি হয়েছে 1.5 লক্ষ ইউনিট, 1 টাকা করে হলে 1,50,000। এবং এখানে দেখো এই যে ফিক্সড মার্কেটিংয়ের যেটা আছে 3 লক্ষ টাকা, সেটাকে আমরা এখানে লিখে দিব ফিক্সড, দিয়ে আমরা এখানে 3 লাখ বসালাম। বসালে এখানে আসলো 4,50,000 টাকা। তাহলে এই যে উপরে 16,50,000 টাকা থেকে আমরা 4,50,000 টাকা লেস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 12 লাখ টাকা, এবং এটাকেই বলা হবে নেট প্রফিট। এটা কোন পদ্ধতিতে নেট প্রফিট আসলো? আমাদের অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী নেট প্রফিট চলে আসছে। তো এখানে আমাদের এটা আসলো। এরপরে আমাদের যেটা করতে বলেছে এখানেই আর একটা, সেটা হলো কি যে আন্ডার ডিরেক্ট কস্টিং, অর্থাৎ এই ক্ষেত্রে যে আমরা পার ইউনিট কস্ট বের করেছিলাম 9 টাকা, সেটা দিয়ে করলাম। এবার এই যে 1 টাকা দেখো এখানে নাই, এটা বাদ দিয়ে কয় টাকা? শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়ের ভিত্তিতে পার ইউনিট প্রোডাকশন কস্ট 8 টাকা। এই প্রোডাকশন কস্ট 8 টাকা ধরে নিট ইনকাম কত আসে, এবার আমরা আবার সেইটাকে করব। তাহলে এটা করতে গেলে আমাদের এখানে কি করতে হবে? এখন ওই শক করতে হবে। তার আগে লিখি সুস্মিতা, তারপরে এখানে লিখব ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং system for the preordained for the preordained 30 যাই হোক 31st ধরে নিচ্ছি আমরা ডিসেম্বর
2000। এখন এইভাবে আমাদের ছক করতে হবে। আমাদের দুইটা লাগবে টাকার ঘর। সেভাবে টেনে নিচ্ছি। অঙ্কগুলো একটু বড় হয়, কিন্তু ধৈর্য ধরে করলে সুন্দর। পরীক্ষার হলে বুঝতে পারবে যে অঙ্কটা মিলল কি মিলল না। এখানে লিখব আমরা পার্টিকুলার্স, টাকা টাকা। সেলস, আগের অঙ্কে সেলস আমরা বের করেছিলাম আগের ইনকাম স্টেটমেন্টে 30 লাখ টাকা, এখানে ঠিক 30 লাখ টাকাই লিখব। লেস, আগেরটাতে লিখেছিলাম শুধু কস্ট অফ গুডস সোল্ড, এখানে লিখব যেহেতু এটা শুধুমাত্র ভেরিয়েবল কস্টের ভিত্তিতে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আমরা লিখে দিচ্ছি। এবং এখানে সর্বপ্রথমে যেটা বসাবো সেটা হচ্ছে ওপেনিং স্টক। ওপেনিং স্টক এখানে আমাদের ওই 24,000 কেজি এবং 8 টাকা করে, তাহলে আমাদের আসে কত টাকা? 12 লক্ষ না, ওপেনিং স্টক তাহলে আমাদের এখানে আসবে হলো 1,92,000 টাকা। অ্যাড প্রোডাকশন কস্ট, অ্যাড প্রোডাকশন কস্ট, এখানে কত বলো তো প্রোডাকশন কস্ট আমাদের? তাহলে প্রোডাকশন হয়েছে কত ইউনিট? 1,60,000 কেজি, 8 টাকা করে। এইটাকে যদি আমরা করি তাহলে এখানে হবে গুণন করলে 12,80,000। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে 14,72,000 টাকা। এবং এখান থেকে এটার নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, অ্যাভেলেবল ফর সেলস। এখান থেকে বাদ দিব আমরা লেস ক্লোজিং স্টক। এই ক্লোজিং স্টক আমাদের 34,000, এটা 8 টাকা করে হবে। আমরা যদি বাদ দিই গুণ করলে আসবে 2,72,000 টাকা। এটা হলো বাদ দিলে আসলো 12 লক্ষ টাকা। এইটাই আসলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড স্ট্যান্ডার্ড হয়। এবং এরপরে এখানে অন্য যদি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বেশি লেগে থাকতো, পূর্ব নির্ধারিত মানের চেয়ে বা কম লেগে থাকলে যোগ বিয়োগ করে সেটাকে বলা হতো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। তাহলে যেহেতু এটা এখানে কিছু নাই, তাই এটাকে সরাসরি আমরা বলবো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। এবার আমরা উপরে থেকে বাদ দিব। আমাদের বাদ দিলে যেটা আসবে সেটা হবে 18 লক্ষ টাকা। এটাকে বলা হবে গ্রস কন্ট্রিবিউশন। এখান থেকে আমরা বাদ দিব লেস আর যে ভেরিয়েবল কস্টটা আছে ওখানে ওই অঙ্কে দেখো একটা জিনিস আছে এখানে, এই যে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস, এই যে ভেরিয়েবল মার্কেটিং, এটা বাদ দিব। এখন এইখানে এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস যেটা সেটাকে বাদ দিয়ে দিব আমরা। লেস ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস। আমাদের ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস হবে হচ্ছে বিক্রি করেছে কত ইউনিট? 1.5 লক্ষ ইউনিট, তাহলে 1 টাকা করে, ঠিক 1.5 লাখ টাকা ডিডাক্ট হবে। তো আমরা যদি এটাকে ডিডাক্ট করি
তাহলে হবে 16,15,000 টাকা। এইটাকে আমরা বলবো হলো নেট কন্ট্রিবিউশন, নেট দত্তাংশ বলা হয়। ওটা ছিল আগের অঙ্কে ছিল গ্রস প্রফিট, এটা ছিল এইটাকে বলা হতো আগে মানে কি প্রফিট বলা হতো, কিন্তু এই ক্ষেত্রে সেটা না। এখন এখান থেকে বাদ যাবে যে ফিক্সড কস্টগুলো আছে সেইগুলো শুধু, লেস ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড কস্ট আমাদের কি কি আছে দেখি। এখানে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 আর এই যে মার্কেটিংয়ের 3 লাখ, এই দুটা যোগ করে দিলে এখানে হয়ে যাবে ফিক্সড কস্ট, সরি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড লিখবো এটাকে, ফ্যাক্টরি ওভারহেড এখানে আসবে কত টাকা, আমরা দেখলাম 1,60,000 টাকা। এবং এখানে মার্কেটিং এক্সপেন্সেস কত টাকা, 3 লাখ টাকা। 4,60,000 আমরা 16,50,000 থেকে বাদ দিলে পেয়ে যাব, থাকবে হচ্ছে 11,90,000 টাকা। এইটা আসলো হচ্ছে নেট প্রফিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটাকে বুঝতে পেরেছো, যেটা রিকোয়ার্ড নাম্বার 1 আমরা কমপ্লিট করলাম। এবং এরপরে 2 নম্বরে যেটা বলেছে যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আজকে এই পর্যন্তই আমি একটু রাখতে চাচ্ছি। তোমরা এই অঙ্কটাকে ভালোভাবে আগে দেখো, তারপরে আগামী ক্লাসে আবার এই দুটা স্টেটমেন্টের সাথে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে দিব। এইটুকুই আগে ভালো করে বুঝে নাও, অল্প অল্প করে বোঝাটাই মনে হয় ভালো, একবার বুঝতে পারলে আর সেটা হারিয়ে যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, এই মহামারীর সময়ে তোমরা নিজেরা সতর্ক থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে, নিজে সচেতন থাকবে, অন্যকে সচেতন রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।